নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের 25 নম্বর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজকের আড্ডা শুরু করার আগে অনেকেই জিজ্ঞেস করছেন কিভাবে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন। দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওতে মেনশন করে দিই। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লেখা থাকে, বাট আমি বলে দিচ্ছি, খুব সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি কিন্তু আমাদের মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস story@jo@gmail.com। আমাদের ফেসবুক পেজেও কিন্তু একেবারে রেগুলার অভিজ্ঞতা শোনানো হয়। আপনি কিন্তু সেখানে, যদি এখনো পর্যন্ত দেখে না থাকেন, সেখানে কিন্তু একবার আমাদের ফেসবুক পেজটা ঘুরে দেখতে পারেন। যাই হোক, আজকে রয়েছে আপনাদের জন্য দুখানা গা ছমছমে অভিজ্ঞতা। নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আয়েশা এবং রায়। আর ইন্টারেস্টিং ব্যাপার, তারা কিন্তু নিজেদের অভিজ্ঞতা নিজেরাই রেকর্ড করে পাঠিয়েছেন, এবং তাদের ভয়েসেই আমি তাদের অভিজ্ঞতা কিন্তু আপনাদের শোনাচ্ছি। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড। হ্যালো জো, আমি রায়। আমি তোমার একদম নতুন শ্রোতা। তোমার প্রেজেন্টেশন বলো বা এই প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে। তো আজকে আমি যে অভিজ্ঞতার কথা শেয়ার করতে চলেছি সেটা 2019 সালে আমার ছেলের সাথেই ঘটেছিল, যখন তার বয়স ছিল মাত্র 1.5 মাস। আমার ছেলে হলে পরে আমার বাবার বাড়ি দমদম, সেখানে ছিলাম আমি। এবার আমি বাড়িতে থাকাকালীন আমার পাশের বাড়ি এক বৌদির বাড়িতে আমার নেমন্তন্ন ছিল রাত্রিবেলা। আমি ছেলেকে নিয়েই গেছিলাম। তো ফিরতে ফিরতে আমার একটু রাত হয়, ওই 11টা বাজে। দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি আসি। ছেলে ভালোই ছিল, সুস্থ ছিল। হঠাৎ করে ঘন্টাখানেক পরে খুব কাঁদতে আরম্ভ করে। তো নতুন মা ভেবেছি পেটে ব্যথা করছে, কিছু ওষুধ দিলাম, সব করলাম, কিন্তু ছেলের কান্নাটা থামলো না। ও নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা কন্টিনিউয়াসলি কেঁদে গেল। 2 ঘন্টা পরে ওই রাত্রি 3টে সাড়ে 3টের পর থেকে গিয়ে দেখলাম আস্তে আস্তে ঘুমালো। পরের দিন যথারীতি সকাল থেকে সারাদিন স্বাভাবিক, কোনো অসুবিধা নেই, কিছু নেই, ছেলে আমার পুরো সুস্থ, খেলছে। কিন্তু অদ্ভুতভাবে রাত্রি যেই 9টা বাজলো, ও আবার ওরকম কেঁদে উঠলো। সে না, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অস্বাভাবিক কান্না, সারা বডি তোমার লাল হয়ে যেত। কিন্তু ওই সেম 2 ঘন্টা মতো কাঁদলো, রাত্রি 12টার পরে গিয়ে চুপ করে আবার ঘুমিয়ে পড়লো। তৃতীয় দিনও সকাল থেকে স্বাভাবিক, চুপচাপ, ছেলে আমার সুস্থ, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে দেখছি রাত্রি যেই 8টা বাজলো ওই রকম কান্না আরম্ভ করলো। যেই কান্না আরম্ভ করেছে, ওই আবারও এক অবস্থা, সারা শরীর লাল হয়ে গেছে। তখন আমার মনে একটু সন্দেহ জাগলো যে ওর এই কান্নাটা স্বাভাবিক কান্না না, কিছু একটা আনইউজুয়াল ঘটেছে। আর অদ্ভুত ব্যাপার এটা দেখলাম, যখন ওই এরকম কান্না করতো বা মেয়ের সময় আমি কোলে নিলে, পার্টিকুলার আমি যখন কোলে নিতাম, ও আমার কাছে আসতে চাইতো না। বাকি আমার মা, দিদা, দাদু, বৌদি সবার কাছে যেত, কিন্তু আমার কোলে কিছুতেই আসতে চাইতো না। আমি কোলে নিলেও সেই বডিটা, ওই 1.5 মাসের বাচ্চা, কিন্তু বডিটা শক্ত করে থাকতো। সে যেন আমি ওকে অসুবিধা সৃষ্টি করছি ওর কোনো কিছু। এরকম করে তৃতীয় দিনের পর থেকে আমার মনে একটা সন্দেহ জাগলো যে না, এটা অদ্ভুত কিছু একটা ব্যাপার। এইভাবে দেখলাম, হ্যাঁ, চতুর্থ দিনও সেম ওই রকম 7টা, সাড়ে 7টা, 8টা যেই বাজলো, ছেলে আবার কান্না শুরু করলো। এরকম করে করে আমাকে একজন বলল যে ওর যখন এরকম কাঁদবে তখন ওর কানের কাছে হনুমান মন্ত্র পাঠ করতে। যখন 5ম দিন ও এরকম কাঁদলো, তখন আমি ওর কানের কাছে মন্ত্রটা পাঠ করলাম। তখন দেখলাম সত্যিই মন্ত্রটার একটা এফেক্ট হয়েছে। ও এমন, ওই 1.5 মাসের বাচ্চা, সে আমার দিকে তাকিয়ে রয়েছে কটকট করে, আর যেন আমি ওকে একটা কোথাও ওর একটা অসুবিধা সৃষ্টি করছে, এরকম একটা ভাব। এরকম করে তো দিনের পর দিন চলতে পারে না। তা আমরা তো চেষ্টা করছি ওকে কীভাবে জিনিসটা থেকে করা যায়, সেভ করা যায়। তখন আমাদের একজন পরিচিত আমাকে বলল যে ওর এরকম, তিনি হাওয়া বাতাস বলেছেন, বলে ওটা এরকম লেগেছে যে ওকে ডিস্টার্ব করছে, দেখো হয়তো ঠিক হয়ে যাবে। সে এরকম বলে ছেড়ে দিল, এর বেশি সে কিছু বলেনি। কিন্তু ছেলের এটা দিন দিন বাড়তে থাকে, সন্ধ্যে থেকে আস্তে আস্তে এই কান্নার ইয়েটা দিনেও চলে আসে। তারপরে এমন হলো যে আমি কোলে নিলেই কাঁদতো, কিন্তু আর সবার কাছে ঠিক থাকতো। আমাকেই ও পার্টিকুলার যেন কোথাও একটা সহ্য করতে পারতো না। তারপরে অদ্ভুতভাবে আমার এক দাদার সাথে পরিচয় হয়। তিনি তখন আমার কাছে দেবদূতের মতোই ছিলেন।
তার দয়াতেই আমি তার সাথে সাক্ষাৎ হয়েছিল। সে আমাকে বলল যে হ্যাঁ, বাচ্চাটার হাওয়া বাতাস লেগেছে। ওর যে সময় আমি নাকি বৌদির বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে আসতে গেছি, ওই যেহেতু রাত্রির টাইমটা হচ্ছে রাত্রি 11টা, তো ওই সময় ওইখানে কোনো একটা নেগেটিভ কিছু বলছিল যাচ্ছিল বা ছিল, যে সময় আমি ওকে নিয়ে ওখান দিয়ে আসি। তো তার সাথে ওর ধাক্কা লাগে, যেহেতু ও ছোটো বাচ্চা, ওর মানে শক্তিটা কম, ওকে অ্যাটাকটা করেছে, সে ওকে ধরেছে। আর উনি এটাও বললেন আমাকে যে ওকে যেটা ধরেছে সেটা খুবই মানে খারাপ একটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কিছু, যেটা ওকে সহজে ছাড়বে না। স্বাভাবিক মায়ের মন শুনলে তো খারাপ লাগবেই। তারপর অনেক বলার পরে দাদা এটা বললো যে ওকে ও অন্তত 14 দিন অবধি সেই জিনিসটা নাকি ওকে ছাড়বেই না। 14 দিন অবধি সে আমার ছেলেকে ওই রকমভাবেই কষ্ট দেবে। বলেই দিল দাদা যে 14 দিন পরে গিয়ে তোমার ছেলে ওই জিনিসটা তোমার ছেলেকে ছাড়বে। আমাকে একটু পায়েস রান্না করে তার উদ্দেশ্যে দিতে বলেছিল, যে আমার যে জিনিসটা ছেলেকে ধরেছিল তার উদ্দেশ্যে দিতে বলেছিল দাদাটা আমাকে। ইভেন সত্যি ভগবানের দয়ায় আমি 14 দিনের মাথায় পায়েস রান্না করে তার উদ্দেশ্যে দিয়েছি। এবং সত্যি কথা, ওই 14টা দিন পর থেকে 15 নম্বর দিন থেকে ছেলে আমার আবারও সুস্থ হয়। এবার আমি কোলে নিলে বা আমার কাছে মা হিসাবে যেরকম আসতো এ করতো, সব আগের মতো স্বাভাবিক হয়। এই ছিল আমার অভিজ্ঞতা। এবার আমি আগে বিশ্বাস করি না করি, কিন্তু আমার ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনার পরে এই জিনিসটার প্রতি আমার বিশ্বাস কোথাও একটা বেড়ে গেছে। শুনলেন রায়ের অভিজ্ঞতা। আমি ঠিক এইরকম অনেক ঘটনা আগেও শুনেছি, যেখানে বলা হয় যখন বাড়িতে শিশু জন্মায় সেই সময় বেশ কয়েকটা বছর পর্যন্ত কিন্তু তার খেয়াল রাখতে, শুধুমাত্র শারীরিকভাবে নয়। এই ব্যাপারটা তো আমরা অনেকেই শুনেছি যে খুব তাড়াতাড়ি বাচ্চাদের নজর লেগে যায়। তো এই ব্যাপার স্যাপারগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু বলা হয় শিশুদেরকে একটু সাবধানে রাখতে। ডেফিনেটলি প্রথমত ভয় তো ব্যাপার রয়েছে, আর তার সাথেই জাস্ট ইমাজিন একজন মা তার সন্তান তার কোলে এলেই কান্না করছে। ব্যাপারটা ভয় তো ঠিক আছে, কিন্তু কতটা মন খারাপের হতে পারে জাস্ট ভেবে দেখুন সেই মায়ের ওপর দিয়ে কী যাচ্ছিল। আমি শিওর এই অভিজ্ঞতাটা যতটা আমার অদ্ভুত লেগেছে ঠিক ততটাই আপনাদেরও লেগেছে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যাই হোক, চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়। পরবর্তী অভিজ্ঞতা শেয়ার করেছে আয়েশা, এবং আয়েশার সাথে ঠিক এক্স্যাক্টলি কী হয়েছিল, কোন ব্যাপারে আয়েশা ভয় পেয়েছিল, সেই ভয়ের কারণটা আমরা জেনে নেব আয়েশার মুখ থেকেই। আমার নাম আয়েশা সরকার, আমার বাড়ি নৈহাটিতে। বর্তমানে আমি একজন ইউটিউবার। আয়েশা সরকার নামে কম বেশি লোক চিনবে। তো প্রথমেই বলি, আমি যেরকম ভগবানকে বিশ্বাস করি সেরকম আমি ভূত বিশ্বাস করি। বলতে গেলে একটু ভয়টা আমি বেশি পাই। তো লকডাউনের আগের ঘটনা, যখন আমি মাধ্যমিকটা দিই, মাধ্যমিক দেওয়ার পর তো 3 মাস তো বাড়িতে বসেছিলাম। তারপরে যখন লকডাউনটা কেটে গেল, তারপরে যখন 11 আমি ভর্তি হই, তো ভর্তি হওয়ার পরে আমি প্রাইভেটে যখন ভর্তি হই, স্কুল কলেজ সবই খুলে গেছিলো, প্রাইভেটেও যাওয়া শুরু করেছি। তো আমার দুপুর 3টে থেকে আমার পড়া ছিল, তো আমি পড়তে যাই সেখানে। তো আমার 6টার সময় আমার ছুটি হয়ে যায়। তো আমি বাড়িতে যখন আসি, আমি আমার বান্ধবী দুজন মিলে আসি বাড়িতে। তো বাড়িতে আসার পরেই আমি প্রথমেই ব্যাগ রেখে টয়লেটে যাই। তো টয়লেট থেকে আমি যখন বেরিয়েই আমি যখন টয়লেটের দরজাটা আটকাচ্ছি, তো হট করে ঘুরি। তো আমাদের হলো কাঁচা বাড়ি, বলতে গেলে আমাদের বেড়ার ঘর। তো বেড়ার ঘর আমাদের বাড়িটা মাঝখানে, পেছনের দিকে একটা বাড়ি আছে, তার সাইডে পুরো জঙ্গল, সেখানে কচু গাছ, জঙ্গল, নানা রকম জিনিস রয়েছে ওখানে। তো আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে বেড়ার ঘরের সাইডে কেউ দাঁড়িয়ে আছে। তো আমাদের যেরকম বললাম, বেড়ার তো একটু ফাঁকা থাকে, তো আমার মা ঘরে টিভি দেখছিল। আমার কিছুটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে কেউ দাঁড়িয়ে আছে ওখানে বেড়ার ফাঁকা দিয়ে দেখছে ঘরের ভিতরে কি হচ্ছে। তো আমি হঠাৎ করে চেঁচিয়ে উঠে বলি, আমি কে ওখানে, কে, দেখি। তো আমি যখন দেখতে যাই, দাঁড়িয়ে তো আমি দেখছিলাম, তো অনেকবার ধরে চিৎকার করে বলি যে কে ওখানে, কে কে দাঁড়িয়ে আছে। তো আমি প্রথমে ভাবি যে বাড়ির পেছনে যে দুটো বাচ্চা আছে ওরা হয়তো লুকাচুরি খেলছে, হয়তো ওর জন্য লুকিয়ে আছে ঘরের সাইডে। তো আমি অনেকক্ষণ চিৎকার করি, আমার মা চেঁচিয়ে উঠে বলে যে কি হয়েছে, চিৎকার করছিস কেন? তো আমি বলি, মা দেখো ওখানে না কেউ একজন দাঁড়িয়ে আছে। তা দাঁড়িয়ে আছে তার বিবরণটা আমি দিই। তো
তো সে হলো যেরকম 9-10 বছরের একটা বাচ্চা যেরকম হয় সেই রকম দাঁড়িয়ে আছে, মানে ঘুমটি মেরে একদম পেছন দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু তার হাইটটা বোঝা যাচ্ছিল, যে ভালো করে তার চোখ মুখ হাত পা বোঝা যাচ্ছে না সে কী রকম দেখতে, তার মুখমণ্ডল কেমন। তো আমি অনেকক্ষণ ধরে অদ্ভুতভাবে আমি তার দিকে তাকিয়ে রয়েছি। আমার সেই মুহূর্তে যেন ভয় লাগছিল না, মানে আমি কিছু দেখতে পাচ্ছি চোখের সামনে। তো আমি তাকিয়ে রয়েছি তো অনেকক্ষণ ধরে। তো আমার বান্ধবী ছিল আমার সাথে এসেছিলো, ও দূর থেকে দাঁড়িয়ে বলছে কী হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আমি বলছি কি তুই তাড়াতাড়ি ফোনটা নিয়ে আয়, আমি এখানে একটা কিছু দেখতে পাচ্ছি। তো আমার চোখ একভাবে আমি তাকিয়ে রয়েছি আর আমি মুখে বলে যাচ্ছি কথা। তো ও যতক্ষণে আসছে ওকে বললাম যে মোবাইলের যে টর্চটা তুই একটু দে। তা ও যখন মোবাইলের টর্চ নিয়ে আসছে, তো জিনিসটা অনেকক্ষণ ধরে দেখছি আমি, দেখতে দেখতে যে ও মোবাইলটা নিয়ে যখনই আসলো, জিনিসটা আস্তে করে 2 পা পেছনের দিকে গেল, গিয়ে না জিনিসটা জাস্ট ছড়িয়ে গেল। যেরকম মানে ধোঁয়া যেরকম ছড়িয়ে যায়, ওরকম ধোঁয়াটা ছড়িয়ে গেল চারিদিকটায়। তো আমি দেখে জিনিসটা আমি বুঝতে পারলাম না যে ওখানে কী ছিল কী হলো। তো একটা মানুষ যখন কোনো অন্ধকারে দাঁড়িয়ে থাকে, মানুষ হোক ভূত হোক যাই হোক, যখন কেউ দাঁড়িয়ে থাকে তা এখানে দেখে বোঝা যায় যে কেউ একজন দাঁড়িয়ে আছে। আর যখন সেই জিনিসটা কেউ না থাকে, সেই জিনিসটা পুরো পরিষ্কার থাকে। তারপরে যখন ওই জিনিসটা চলে যায়, তারপর ওখানে পুরো পরিষ্কার, দেখে মনে হচ্ছে না কেউ ওখানে দাঁড়িয়েছিল, মানে পরিষ্কার। আর যখন দাঁড়িয়েছিল তখন মনে হচ্ছিল একটা কালো কিছু ওখানে দাঁড়িয়ে রয়েছে, হাইটটা শর্ট। তো আমি তারপরে থতমত খেয়ে যাই। তো আমার মাও বাইরে আসে, আর বান্ধবীকে দেখা, বান্ধবী বলছে কই কিছু তো নেই। তা আমার বারবার মনে হতে থাকে যে ওটা আমি কী দেখলাম, কী দেখেছি, জিনিসটা কী ছিল। তা আমার মাকে অনেকবার করে যখন আমি বলতে যাই, তা মা বলছে, প্রথম আমাকে বলে যে না তুই ভুল টুল দেখেছিস, যা বই টই নিয়ে পড়তে যা। তারপর আমি যখন পড়তে যাই, তো আমি সারা রাস্তা আমি আমার বান্ধবীকে বলতে বলতে আমি সত্যি কথা বলছি, আমি দেখেছি ওখানে কিছু। ও বলছে না কিছু দেখিস নি তুই, ছাড় বাদ দে, ওখানে কেউ ছিল। তো আমি তোমার চোখের সামনে জিনিসটা দেখেছি। তারপরে যখন বাড়িতে আসি, তো আমি আমার মাকে বলছি মা আমি দেখেছি, মা তুমি বিশ্বাস করো? তো মা বলছে যে হ্যাঁ দেখতেই পারিস, হয়তো ওর টাইমে ও ছিল, তুই হয়তো ওই সময় পড়ে গেছিস, ওর জন্য হয়তো দেখা দিয়েছে তোকে। ওরা অনেক সময় থাকে, ওরা ওদের জায়গায় থাকে, আমরা আমার জায়গায় থাকি। এত বাড়িঘর চারিদিকে হয়ে গেছে বলে যাওয়ার কোনো জায়গা পায় না, ওর জন্যই হয়তো ওই সময় ও বেরিয়েছে, তুইও দেখেছিস, ওই আর কি চোখাচোখি পড়ে গেছে, আর কোনো কিছু না। ভয় যেহেতু পেয়েছিলাম, আমার জ্বরও চলে এসেছিলো, তো আমাকে মা আবার মানে ঝাড়াতে নিয়ে গেছিলো, একটা মাদুলি দেয় আমাকে, যাতে আমি ভয় টয় না পাই, যেহেতু আমি চোখের সামনে দেখে নিয়েছিলাম। তো ওই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। আর আমি এখনও পর্যন্ত কিছু দেখতে পাইনি। তো অনেকে বলে ফিল করে, জানি না। তো আমার সাথে এই ঘটনা ঘটেছিল। ধন্যবাদ। আমার এই অভিজ্ঞতাটা শুনতে শুনতে একবার মনে হচ্ছিল যে হয়তো মনের ভুল হতেই পারে, আমরা অন্ধকারে কি না কি দেখেছি। কিন্তু যেখানে আয়েশা বলছে যে অন্ধকারে নর্মালি যদি কেউ দাঁড়ায়, বোঝা যায় যে কেউ দাঁড়িয়ে রয়েছে, এবং সেই জায়গায় যদি কেউ না থাকে সেটাও কিন্তু বোঝা যায়, এই ক্ষেত্রেও সেটা হয়েছে। ব্যাপারটা সত্যিই গা ছমছমে। যাই হোক, আশা করি আজকের দুখানা অভিজ্ঞতাই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করবেন। এবং যে কথাটা শুরুতেই বলছিলাম, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, সেটা খুব সহজেই করতে পারেন। নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আশা করি আজকের দুটো অভিজ্ঞতাই আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।